আসসালামু আলাইকুম। আজকে আমরা নন সিএসসি শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সায়েন্সের ফাউন্ডেশন কোর্সের ৬ নম্বর ইউনিটে আমরা এই কোর্সটি প্রায় ২ বছর আগে শুরু করেছিলাম। এই কোর্সটির অবকাঠামোটা আপনারা দেখেছেন যারা প্রথম থেকে কোর্সটি করছেন। আমরা ১ নম্বর ইউনিটে কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল দেখেছি, ২ নম্বর ইউনিটে ডেটা এবং অ্যানালিসিস, ৩ নম্বরে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ৪ নম্বরে অ্যালগরিদম এবং প্রোগ্রামিং। এরপরে আমরা দেখেছি ইউনিভার্সাল প্রোগ্রামিং নীতি গত কয়েকটা ভিডিওতে। আজকে আমি একটু আমার ছবিটা সরাই দিচ্ছি এখানে। আজকের ইউনিটটা হচ্ছে ডিজিটাল লিটারেসি, ডিজিটাল সাক্ষরতা। তো আজকের এই ইউনিটের মধ্য দিয়ে আমাদের মূলত এই যাত্রা শেষ হবে ইনশাল্লাহ। গত ২ বছর ধরে আমার সঙ্গে যারা থেকেছেন তাদের সবাইকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি, যারা কোর্সটি কমপ্লিট করেছেন এবং আমার কাছে ইমেল পাঠিয়েছেন কোর্সের পরীক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে ইউনিট 1। তাদেরকে আমি আরেকটু অপেক্ষা করতে বলেছিলাম, কারণ পরীক্ষার যে নীতিমালা এবং পরীক্ষা পদ্ধতি, কোশ্চেনার, এগুলো একটু বিলম্বিত হচ্ছিল। এর জন্য আপনাদেরকে আমি একটু অপেক্ষা করতে বলেছি। ধৈর্য হারাবেন না, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। সবাই ঠিকানা আমি রেখেছি। তাহলে যেটা বলছিলাম, সিএসসি ফর নন সিএসসি স্টুডেন্টস ডিজিটাল লিটারেসি ইউনিট 6, এটা হচ্ছে সর্বশেষ ইউনিট। এই ইউনিটে আমরা কি শিখব? আমরা ডিজিটাল সাক্ষরতা জিনিসটা কি, সংজ্ঞাটা ভালো মতো দেখব, এর প্রকারভেদ, এর মধ্যে প্রকারভেদের মধ্যে ইনফরমেশন লিটারেসি যেটা রয়েছে, তথ্য সাক্ষরতা, মিডিয়া সাক্ষরতা, যোগাযোগ সাক্ষরতা, নিরাপদ সাক্ষরতা, প্রযুক্তিগত সাক্ষরতা এবং সৃজনশীল সাক্ষরতা, এগুলোর ভ্যারাইটিস অফ ক্যাটেগরিজগুলো আমরা শিখব। ডিজিটাল যন্ত্রপাতির বেসিক স্কিলস, ইন্টারনেট এবং অনলাইন জগৎ, ডিজিটাল নিরাপত্তা, সাইবার সিকিউরিটির ব্যাপারটা আসবে এখানে, যেটা সবসময় আসে সব কারণেই, ডিজিটাল জীবনের পথ নির্দেশিকা এবং নলেজ চেক পরীক্ষা নির্দেশিকা। তো প্রথমে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, আপনারা যারা অনেকেই কিনেছেন অনলাইন বিজনেস অ্যান্ড ডিজিটাল ক্যারিয়ার, আমার যে বইটা, এই বইটির মধ্যে একটি অধ্যায়ে আমি ডিজিটাল সাক্ষরতা নিয়ে বলেছি। তো আমি চাচ্ছিলাম এটা নিয়ে একটু শুরু করতে। এটার একটু কুইক ওভারভিউ নিয়ে আমরা পরে আমার গিট বুকে চলে যাব। গিট বুকে অলরেডি ইতিমধ্যে এই পাতাগুলো তৈরি হয়ে গিয়েছে। আমার অনলাইন বিজনেস এবং ডিজিটাল ক্যারিয়ারের বইয়ের একটি চ্যাপ্টারে আমি ডিজিটাল লিটারেসি এই যুগের সাফল্যের চাবিকাঠি হিসাবে আমি এটা পরিগণিত করেছিলাম এবং এটা নিয়ে বিস্তারিত লিখেছি। এখানে আপনি দেখতে পারবেন যে ডিজিটাল লিটারেসির যে ভাগগুলো রয়েছে, দক্ষতার সাথে প্রযুক্তির ব্যবহার, অনলাইন বিশ্বে কিভাবে আপনি পরিভ্রমণ করবেন, ডিজিটাল সংস্কৃতি বোঝা, কীভাবে আমরা সাইবার নিরাপত্তাগুলো জানতে পারি এবং নিজেদেরকে সচেতন রাখতে পারি। এখানে আমি যে ডিজিটাল লিটারেসির একটি বর্ণনা দিয়েছি সেটা একটু আপনাদের রিমাইন্ড করে দিতে চাই যে, আগে স্বরবর্ণ জানলে কিংবা নাম স্বাক্ষর করতে জানলে আমরা বলতাম যে মানুষ একজন স্বাক্ষর মানুষ হিসাবে পরিচিত, এবং এই যে সাক্ষরতা কম্পিউটার যুগে এটা সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ ডিজিটাল যুগে আমাদেরকে জানতে হবে যে সাধারণ ডিজিটাল দক্ষতা, এই দক্ষতাগুলোর যারা পারদর্শী তাদেরকে আমরা ডিজিটাল লিটারেট বলবো। এবং এর মধ্যে থাকবে কি, সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করা, মোবাইল ফোন ব্যবহার করা, স্মার্টফোনের যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সেগুলো ব্যবহার করা। এই যে ব্যাখ্যাগুলো আমি দিয়েছি, বিভিন্ন ডিভাইস এবং অপারেটিং সিস্টেম পরিচালনা করা, অনলাইন প্ল্যাটফর্মে সঠিকভাবে এবং নিরাপদে আপনি পদচালনা করা, ডিজিটাল বিশ্বে কীভাবে কাজ করে, ডিজিটাল বিশ্ব কীভাবে কাজ করে সেটা বোঝা। এছাড়া বিভিন্ন ধরনের মিডিয়া থেকে তথ্য শনাক্ত করা, ডিজিটাল যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে ব্যবহার করা, ডিজিটাল হুমকিগুলো কীভাবে পরিচালনা করবেন, এবং কতগুলো ব্যাপার আমি এখানে বলেছি, যেটা হচ্ছে মানি ট্রান্সফার, আমরা বিকাশ ব্যবহার করি, ফুড অর্ডার দেই, ফেসবুক স্ট্যাটাস দেই, আমরা কত কিছু করি, এবং ডিজিটাল যুগে এগুলোই স্বাভাবিক। এখন এগুলো করতে হলে আমাদের বিভিন্ন জ্ঞান আমাদের থাকতে হবে, তা না হলে আমরা বিভিন্ন ধরনের বিপদের শিকার হতে পারি। বিশেষ করে শিশুদের জন্য ডিজিটাল সাক্ষরতা কেন প্রয়োজন, কি ধরনের, কি লেভেলের প্রয়োজন, মানসিক দিক থেকে চিন্তা করলে, শারীরিক দিক থেকে কী ধরনের ঝুঁকিগুলো থাকতে পারে। ফ্রিল্যান্সারদের আমি এ নিয়ে আগেও বলেছি, চুরি, কপিরাইট, এগুলোরও যে ঝামেলাগুলো থাকে এবং হ্যাকারদের কাছ থেকে নিজেদের সচেতন রাখার জন্য আমাদের এগুলো ডিজিটাল লিটারেসিটা আমাদের জন্য খুবই জরুরি। এখানে একটি টেবিল রয়েছে, যে টেবিলটা সম্বন্ধে আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ঐতিহ্যগত সাক্ষরতা বলতে আমরা লেখাপড়া বোঝাতাম,
এছাড়া সংখ্যাগত সাক্ষরতা হচ্ছে গাণিতিক সমীকরণ, যৌক্তিক চিন্তা করা, সমস্যা সমাধান করা। স্বাস্থ্যগত লিটারেসি হচ্ছে রোগের সাধারণ উপসর্গগুলো বোঝা, যে গায়ে যদি টেম্পারেচার থাকে, আমার জ্বর আসছে, হয়তো সর্দি কাশি হলে আমার ঠান্ডা লেগেছে, এইটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত সাক্ষরতা। আর্থিক সাক্ষরতা হচ্ছে দায়িত্বশীলতার সাথে টাকা পয়সা খরচ করা, বাজেট করা, বিনিয়োগ করা, কস্ট কন্ট্রোল করা, নিজের যে আমি কিভাবে টাকা পয়সা খরচ করছি এগুলো নিজের উপরে, তার উপরে দখল রাখা নিজেদের। মিডিয়ার সাক্ষরতা হচ্ছে মিডিয়ার বিষয়বস্তুগুলো মূল্যায়ন করা, আমরা যেগুলো দেখি রেডিও, টিভি কিংবা নিউজ পেপারে। সাংস্কৃতিক সাক্ষরতা হচ্ছে ভাষা এবং নিজের কালচার বোঝা, শিষ্টাচার বোঝা। আর শারীরিক এবং মানসিক সাক্ষরতা হচ্ছে যে সূক্ষ্ম এবং মোটর স্কিলগুলো আমাদের রয়েছে, এগুলো সম্বন্ধে হিতাহিত জ্ঞান রাখা। এরপর আমরা ডিজিটাল সাক্ষরতা, যেটা আগেই বলেছি, ডিজিটাল ডিভাইস, ইন্টারনেটের তথ্য ব্যবহার করা, ডিজিটাল নিরাপত্তার আইনগত দিকগুলো জানা, এগুলো নিয়ে আমরা আমার বইতে আমি বিষয়ে বলেছি। এখন আমরা চলে যাই আমাদের মেইন টপিক, যেগুলো আমরা প্রথমে দেখলাম। এই টপিকগুলো আমি কিভাবে আমার গিট বুকে সাজিয়েছি এবং এইগুলো আমরা সামনে রেখে পরবর্তী পর্যায়গুলো চালিয়ে যাই। প্রথমে যদি আমরা দেখি যে কম্পিউটার সায়েন্স নামটা শুনলে নিজেদের একটু কঠিন মনে হবে, এবং আমার কাজ ছিল যে আমি যে সিএসসি ফর নন সিএসসি কোর্সটা শুরু করেছিলাম 2 বছর আগে, এবং আলহামদুলিল্লাহ এটা শেষ হয়ে যাচ্ছে আজকের এই ইউনিটের মধ্য দিয়ে। এই কোর্সটার উপরে আমি একটা সারমর্ম এখানে দিয়েছিলাম, সেটা হচ্ছে যারা বাংলা ভাষাভাষী এবং কম্পিউটার সায়েন্সের জটিল জগৎ সম্বন্ধে হিতাহিত জ্ঞান জানতে চান, বিশেষ করে জেনারিক জ্ঞান, এই জ্ঞানগুলো যারা ফ্রিল্যান্সিং করেন কিংবা কম্পিউটারের বেসিক নলেজ যেগুলো আপনাদের দরকার টিচারদের জন্য, স্কুলের শিক্ষার্থীদের জন্য, বেসিক ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সায়েন্স, যেগুলো আমি কি করেছিলাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের যে কারিকুলাম আছে তার উপরে ভিত্তি করে আমি কোর্সটা তৈরি করেছিলাম। সো আমরা আগেই বলেছি সিরিজের আগে আমরা প্রথম দিকের যেগুলো বিষয়গুলো দেখেছি, আমরা কম্পিউটার সায়েন্সের ভিত্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিংয়ের মূলনীতি, অ্যালগরিদম, প্রোগ্রামের ভাষা, এইসব কিছু আমরা শিখেছি। আমরা এই সিরিজের এখন শেষ পর্যায়ে, যেখানে আমরা ডিজিটাল লিটারেসি জানছি। আমি প্রথমে একটা ওভারভিউ দিয়েছিলাম আমার বই থেকে, এখন চলুন এখানে শুরু করা যাক। আমরা এই যে গিট বুকে কীভাবে এটা আমি সাজিয়েছি এটা আপনাদের নাভিগেট করে এবং সুন্দর একটা ওভারভিউ নিয়ে দেখাই। আচ্ছা, প্রথমে আমরা চলে আসলাম ভূমিকায়। আমি আগে আপনাদেরকে একটু বলেছিলাম যে এখন আমরা যেই দুনিয়াতে বাস করছি সেখানে প্রযুক্তি আমাদের প্রতিটি পার্টে বিশেষভাবে প্রভাব বিস্তার করছে। স্মার্টফোন বলেন, কম্পিউটার, ইন্টারনেট, ডিজিটাল যন্ত্রগুলো সব কিছু হাতের মুঠোয় আমাদের। সো এইগুলোকে সুন্দরভাবে ব্যবহার করার জন্য যে জ্ঞান, সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি। এখন ডিজিটাল লিটারেসি শুধু এক ধরনের স্কিল না, এটা একটা মূলত জীবনধারা, লাইফস্টাইল। এটা আমাদেরকে সাহায্য করে ডিজিটাল জগতে নাভিগেট করতে, বেঁচে থাকতে, নতুন জিনিস শিখতে, নিজেদের সম্ভাবনাকে পূর্ণভাবে বিকশিত করতে। আগে আমাদের অনেক ধরনের সম্ভাবনা যেগুলো ছিল আমরা বিকশিত করতে পারতাম না। অনেক আগে বিটিভিতে একটা নতুন করির একটা অনুষ্ঠান ছিল, যেখানে সম্ভাবনাময়ী শিল্পীদের, বাচ্চাদের আনা হতো, তাদের দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করানো হতো, গান, নৃত্য, কবিতা আবৃত্তি, বিতর্ক, এইসব ব্যাপারে তাদের যে ধরনের প্রতিভাগুলো ছিল এগুলো বিকশিত করার জন্য এই প্ল্যাটফর্ম বিটিভি আয়োজন করেছিল। এখন আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যেখানে আমাদের ট্যালেন্টগুলোকে অপটিমাইজ করে, ইউজ করে, ব্যবহার করে আমরা মনিটাইজ করে আমরা একটা আয়ের ধারা পাচ্ছি। কিন্তু এগুলোকে ভালো মতো যদি আমরা ব্যবহার করতে চাই, আমাদের প্রতিভাকে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে বিকশিত করতে চাই, তাহলে আমাদের এই ডিজিটাল সাক্ষরতা দরকার হবে। এখন এখানে এই পিকচারটার মধ্য দিয়ে আমরা দেখছি যে প্রযুক্তির প্রভাব যেটা পড়ছে, যে কারণে আমাদের ডিজিটালি আমাদেরকে লিটারেট হতে হচ্ছে। প্রযুক্তি আমাদের ক্ষমতা দেয়, যে পাওয়ারটা আমাদের হাতে চলে এসেছে। ডিজিটাল লিটারেসির প্রয়োজনীয়তা আপনার প্রতিভা বিকাশ করা, শেখা এবং টিকে থাকা। সার্ভাইভাল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা যদি দেখেন আমার চ্যানেলে আমি সবসময় বলি যে এই যুগে সার্ভাইভ করার জন্য ডিজিটাল লিটারেসি, ডিজিটাল নলেজটা খুবই দরকার হবে। এখন এখানে একটা উদাহরণ আমি দিয়েছি যে ধরুন আপনি একটা শহরে আছেন যেখানে ভাষা আপনি জানেন না, রাস্তাঘাট চেনেন না, ঠিক তেমনি ডিজিটাল লিটারেসি ছাড়া ডিজিটাল জগতে আপনি হারিয়ে যাবেন। এবং এই গিট বুকে আপনার জন্য একটি ম্যাপ হিসাবে কাজ করতে পারে, যেটা আপনি গুগলের যে ম্যাপ ব্যবহার করেন, নাভিগেটর ব্যবহার করেন, এগুলোর মতো আমি
একটি গাইড এখানে তৈরি করেছি যাতে আপনাদের সব দিক থেকে সাহায্য করে। নট অনলি স্টুডেন্টস, ফ্রিল্যান্সার, বাট গৃহিণী, চাকরিজীবী, একজন বয়স্ক মানুষ, এই গিড বুক দিয়ে সবাই যাতে সাহায্য পেতে পারেন তার জন্য আমি এটি তৈরি করেছি। এখন আসি আমরা ডিজিটাল লিটারেসির প্রকারভেদ। আমি শুরুতে ভূমিকাতে বলেছিলাম যে তথ্য সাক্ষরতা, মিডিয়া সাক্ষরতা, যোগাযোগ সাক্ষরতা, নিরাপত্তা সাক্ষরতা, প্রযুক্তিগত সাক্ষরতা এবং সৃজনশীল সাক্ষরতা বিভিন্নভাবে ভাগ করা হয়েছে এই ডিজিটাল সাক্ষরতাকে। এখন এই যে প্রকারভেদগুলো, এগুলো আমি একটু সংক্ষেপে এখানে উপস্থাপন করব। তারপরে আমি পরে প্রত্যেকটা পার্টের উপরে, প্রত্যেকটা ক্যাটাগরির উপরে আলাদা পাতা রয়েছে, ওগুলো আমরা সংক্ষেপে নাভিগেট করে আমরা আরেকটু ডিটেলস জ্ঞান নিব। এখানে দেখেন তথ্য সাক্ষরতা হচ্ছে ইনফরমেশন লিটারেসি। সো অনলাইনে আমি যখন একটা কোনো তথ্য খুঁজি, এই যে যাচাই করা, আপনি যদি সামান্য একটা গুগলে কোনো কিছু সার্চ করেন, সেটাই হচ্ছে এক ধরনের সাক্ষরতা, যে আপনার এই জ্ঞানটা রয়েছে যে গুগলে আপনি কীভাবে সার্চ করতে পারেন। এর মধ্যে যে সঠিক টার্ম ব্যবহার করা, অর্থাৎ আপনি যে সার্চ করছেন ওটার মধ্যে কোন কিওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন, এবং বিভিন্ন উৎস থেকে তথ্য মূল্যায়ন করা এবং তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো লিঙ্ক থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে তথ্য সহজেই হজম করতে পারবেন না আনটিল ইউ নো যে এটার নির্ভরযোগ্যতা কীরকম, এটা যাচাই করতে হবে আপনাকে, এবং সেই ক্ষমতাটা হচ্ছে ইনফরমেশন লিটারেসি। এরপরে যোগাযোগের সাক্ষরতা। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতা হচ্ছে যোগাযোগের যে লিটারেসি। এর মধ্যে পড়তে পারে ইমেল ব্যবহার করতে শেখা, সোশ্যাল মিডিয়া, ভিডিও কনফারেন্সিং, মেসেঞ্জারে কাউকে ফোন করা, হোয়াটসঅ্যাপে কাউকে ভিডিও কল দেওয়া। এই যে জ্ঞানগুলো আপনার দরকার, যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, এই জ্ঞানটা হচ্ছে যোগাযোগ সাক্ষরতা, কমিউনিকেশন লিটারেসি। আর মিডিয়া সাক্ষরতা আমি আগে যে বলেছিলাম যে ডিজিটাল মিডিয়া যেমন ছবি, ভিডিও, অডিও, এগুলোর মূল্যায়ন করার ক্ষমতা। এর মধ্যে পরে ধরেন মিডিয়ার তৈরি কিংবা শেয়ার করা, নৈতিক কিংবা আইনি দিকগুলো বোঝা। অর্থাৎ আপনি যখন একটা কিছু শেয়ার করবেন, ইন্টারনেটে কোনো একটা পোস্ট করবেন, আপনি ওই প্ল্যাটফর্মের কোনো নীতি আপনি ভাঙছেন কিনা, ওই জ্ঞানটা আপনার থাকতে হবে। আপনি ব্লক হয়ে যান কি না। অনেকে আমাকে কমপ্লেন করেন, আমি এটা আপলোড করেছিলাম, আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। আমি বারবার একটা পেজ বানাই, আমার পেজের এই জিনিসগুলো আপলোড করছি, আমি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আমি আপলোড করি, আমি ব্লক খেয়ে যাচ্ছি ফেসবুক থেকে। তো এগুলো আমাদের জানতে হবে যে কী ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস, কমিউনিটি ল বিভিন্ন প্ল্যাটফর্মে থাকে, এগুলো আমাদের রেসপেক্ট করা শেখা। এগুলোর এইটাই জ্ঞান হচ্ছে মিডিয়া সাক্ষরতা। এরপরে লিটারেসি, যেটা সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সাইবার সিকিউরিটি, ডিজিটালি অনেক মানুষ অনেক দিক থেকে বিভিন্নভাবে প্রতারিত হন। এর উপর আমার প্রচুর ভিডিও রয়েছে, আমি অনেক বলেছি যে ডিজিটাল লিটারেসির মধ্যে অন্যতম পার্ট হচ্ছে সাইবার সিকিউরিটি সম্বন্ধে জ্ঞান থাকা, নিজের অনলাইনে আপনার নিরাপত্তা সম্বন্ধে জ্ঞান থাকা। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। শুধু শক্তিশালী পাসওয়ার্ড না, এছাড়া ফিশিং, ব্যক্তিগত তথ্য চুরি, এই নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে। আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছি কী ধরনের প্রতারণা অনলাইনে হয় এবং কিভাবে এগুলো থেকে আপনি বাঁচতে পারেন। প্রযুক্তিগত লিটারেসি হচ্ছে ডিজিটাল ডিভাইস এবং সফটওয়্যার ব্যবহার করার ক্ষমতা। এখন আপনি যে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন যখন ব্যবহার করেন, ওগুলোর যে একটা হিতাহিত জ্ঞান থাকা। সৃজনশীল সাক্ষরতা হচ্ছে এটা হচ্ছে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কোনো একটা কিছু সৃষ্টি করা। আমাদের যারা ক্রিয়েটার কমিউনিটি রয়েছেন, ইনফ্লুয়েন্সাররা যারা রয়েছেন, তারা বিভিন্ন ধরনের মোবাইল ফোন ব্যবহার করে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, ভিডিও সফটওয়্যার ব্যবহার করে, অডিও, অনেকে যারা বিভিন্ন ধরনের ব্রডকাস্ট করেন, পডকাস্ট করেন, এদের যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ডিভাইসগুলো তারা ব্যবহার করেন, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম তারা ব্যবহার করেন, এগুলো ব্যবহার করে কোনো একটা সৃষ্টি করার যে ক্ষমতা, এটা হচ্ছে সৃজনশীল ক্ষমতা। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, প্রচুর আমরা ফ্রিল্যান্সিংয়ে যদি দেখি, ফ্রিল্যান্সিংয়ে প্রচুর পার্ট রয়েছে, জব রয়েছে যেগুলো মূলত ডিজিটালি করা হয়। এছাড়া আমি যারা ডিজিটালি কেপেবল না, যাদের ডিজিটাল ক্ষমতা নাই, ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ক্ষমতা নাই, কিন্তু নর্মাল অন্য কোনো ক্রাফটিং কিংবা অন্য কোনোভাবে ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য আমি একটা ভিডিও করেছিলাম। এখন ডিজিটাল লিটারেসি গুরুত্ব, এখন আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আজকে চাকরির বাজারে আপনার কম্পিউটার জানানো শিখতে হবে।
মোবাইল ফোন ব্যবহার করা শিখতে হবে। অনলাইন শিক্ষা, ডিজিটাল লার্নিং সবার এখন ব্যবহার করতে হচ্ছে। যে আগে যে প্রাইভেট টিউশন ছিল, কোচিং, এগুলো দিন দিন কমে যাচ্ছে। আমরা দেখছি যে অনলাইনে আমরা বড় বড় টিচার, অনেক পাওয়ারফুল নাম করা টিচারদের বিভিন্ন কোর্সে আমরা যেতে পারছি। হার্ভার্ড কিংবা ক্যামব্রিজ বলেন, এইসব ইউনিভার্সিটির টিচারদের অনেক রেকর্ডেড কোর্স আমরা এখন ইন্টারনেটে, ইউটিউবে পাচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্সেস টু অল দিস থিংস। তো আমাদের শিক্ষাকে, আমাদের নিজের জ্ঞানকে আরও পাওয়ারফুল করার জন্য, আরও শক্তিশালী করার জন্য আমরা ডিজিটাল লিটারেসির মাধ্যমে আমরা জানতে পারবো যে কীভাবে আমরা এই প্ল্যাটফর্মগুলো ভালো মতো ব্যবহার করতে পারি। যোগাযোগের কথা আমি আগেই বলেছি, আমরা দেশ বিদেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতে আমরা এটা ব্যবহার করি। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ইন্টারনেটে যে কোনো তথ্য খুব সহজে পাওয়া যায়, এগুলোর ব্যবহার করা হিতাহিত জ্ঞান। এবং নাগরিক যে অংশগ্রহণ, সেটা হচ্ছে ইনক্লুসিভিটি। ওকে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে নাগরিকরা যে সরকারি কর্মকাণ্ডে অংশ নিতে পারে এবং তাদের মতামত জানাতে পারে। সো আমরা এখন ডিজিটালি বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সরকারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। আমরা কোনো সমস্যা হলে জানাতে পারি, আমরা কোনো ক্রাইম লক করতে পারি, আমরা অনেক কিছু এখন অনলাইনে করতে পারি। এগুলোই হচ্ছে দরকার। আমরা এখন অনলাইনে পাসপোর্ট রিকোয়েস্ট করতে পারি, আমরা এনআইডি কার্ডের জন্য অনলাইনে নিবন্ধন করতে পারি। এখন কি কি উপায় আছে ডিজিটাল লিটারেসির জন্য? এখানে শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজে ডিজিটাল লিটারেসির কোর্স, যেগুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, প্রশিক্ষণ, অনলাইন রিসোর্স এবং সচেতনতা বৃদ্ধি। ওকে, ডিজিটাল লিটারেসির উপরে ম্যাসিভ ক্যাম্পেইন করতে হবে। কিছুদিন আগে আমার ভয়েস অফ বাংলাদেশ নামে একটি ঢাকা ইউনিভার্সিটির সংগঠন আমার একটা ইন্টারভিউ নিয়েছিল ওদের একটা পত্রিকার জন্য। ওখানে আমি বলেছিলাম, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিয়েছি যে, এবং আমি অনেক গুরুত্ব দিয়েছি ডিজিটাল লিটারেসির উপরে। আমাদের সাক্ষরতা বাড়ানো, ডিজিটাল সাক্ষরতা বাড়ানো, আমাদের সমস্ত মানুষকে, আমাদের পপুলেশনকে, বাংলাদেশের জনগণকে ডিজিটালি আরও শক্তিশালী করে আমরা কিভাবে পৃথিবীর মধ্যে একটা দক্ষ জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কি অ্যাসপেক্টস। আমাদের সবার মনে এটা থাকতে হবে, সবাইকে সাহায্য সহযোগিতা করতে হবে। ডিজিটাল নাগরিকত্ব, ডিজিটাল তথ্য শেয়ার করা, সব কিছুর ব্যাপারে। এবং আমাদের যেটা অ্যাভয়েড করতে হবে, যেটা এড়িয়ে চলতে হবে, যে আমরা যাতে কোনো ধরনের স্ক্যামিং বা কোনো ধরনের প্রতারণার, ডিজিটাল প্রতারণার শিকার না হই। তথ্য সাক্ষরতার একটা ডেফিনেশন আমরা আগে নিয়ে নিয়েছি। এখন একটু বিস্তারিত যদি আমি এখানে বলতে চাই, যে আপনি যদি মনে করেন যে আপনি একটি গোয়েন্দা, ঠিক আছে, আপনার কাছে একটা কেস এসেছে, কিন্তু কেস সমাধানের জন্য আপনার যা তথ্য প্রয়োজন সেগুলো আপনি কোথায় পাবেন? সো আপনাকে খুঁজতে হবে সঠিক জায়গায় সঠিক তথ্য, সেগুলো যাচাই করতে হবে এগুলো ঠিক কিনা, এগুলো অথেন্টিক কিনা। ঠিক এমনি হবে ডিজিটাল জগতে তথ্য খোঁজা এবং তা যাচাই করা, এবং তথ্যটা যে সঠিক এবং ভালো একটি অথেন্টিক সোর্স থেকে এসেছে, এগুলোর হিতাহিত জ্ঞান আমাদের থাকা, সেটা হচ্ছে এই যে তথ্য সাক্ষরতা। এখানে আপনি যদি ভাগ করেন তথ্য সাক্ষরতার মধ্যে, এটা সার্চ ইঞ্জিন, গুগল, বিং, এগুলো, বিং এর এখন নাম তো মাইক্রোসফট এজ আমরা জানি, ডেটাবেস, বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের ডেটাবেস আছে। ডেটাবেস থেকে আপনি কীভাবে বিশ্বাসযোগ্য এবং গবেষণা ও ভিত্তিক তথ্য আপনি তৈরি করতে পারেন। হ্যাঁ, লাইব্রেরি এখনও তথ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস। তো অনলাইন লাইব্রেরি যেরকম রয়েছে archive.org, আমরা ফিজিক্যাল লাইব্রেরির কথা বলছি না, এখানে ডিজিটাল যে সমস্ত লাইব্রেরিগুলো রয়েছে সেগুলো থেকে আপনার তথ্য খোঁজা, নির্ভরযোগ্যতা, তথ্যের নির্ভরযোগ্যতা সুনির্দিষ্ট করাই হচ্ছে আমাদের তথ্য সাক্ষরতার একটি অন্যতম অংশ। এখানে আমরা যদি সংক্ষেপে দেখি, সেটা হচ্ছে তথ্য চিহ্নিত করা, তারিখটা যাচাই করা, তথ্যের সময়সীমা নিশ্চিত করা। আমাদের সবসময় ভ্যালিডিটি দেখতে হবে, তথ্যটা যে আমরা নিচ্ছি সেটা কবে, কত দিনের আপডেটেড কিনা। তুলনা করা যেতে পারে এর মধ্যে কোনো বায়াস কিছু আছে কিনা, পক্ষপাতিত্ব আছে কিনা, এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞদের অন্তর্দৃষ্টি গ্রহণ করা যেতে পারে। এবং এই যে তথ্য সাক্ষরতা, ইনফরমেশন লিটারেসি, এর মধ্যে তথ্যর উৎস চেনা, তারিখ চেক করা, অন্যান্য উৎসের সাথে তুলনা করা, পক্ষপাত চেনা এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়া, এই যে কি এরিয়াসগুলো, এগুলো আপনাদের জানলেই যথেষ্ট হবে। এরপর আমরা যদি যাই মিডিয়া লিটারেসি, যেটা ছবি, ভিডিও আর অডিওর জগতের হাতে খড়ি, এখানে মানুষ যখন বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে,
সেগুলোর উপরে যে হিতাহিত জ্ঞান থাকা, যেহেতু আমরা আমাদের চারিদিকে মিডিয়ার রাজত্ব আমরা দেখতে পাচ্ছি, রেডিও, টিভি, সংবাদপত্র, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় সব ভিডিও অডিওর প্রাচুর্য। কিন্তু এই যে মিডিয়াগুলো এই যে কীভাবে প্রভাবিত করে সেটা বোঝাও জরুরি। অর্থাৎ আমাদের জানতে হবে যে আমরা কীভাবে প্রভাবিত হচ্ছি এই মিডিয়ার মাধ্যমে। এখানে বিভিন্ন ধরনের ছবি চেনা আমাদের জানতে হবে, যেহেতু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমরা ডিপ ফেকের যেটা দেখছি, অনেক ভিডিও তৈরি হয় যেগুলো আসল ভিডিও না, যেগুলো ফেক ভিডিও। ওকে, ওই ভিডিওগুলো চেনা, ছবি যে বিভিন্ন ছবি আমরা যখন দেখি ছবিগুলো চেনা যে কোন ছবি এগুলো কারেক্ট কিনা, এবং মিডিয়ার ল্যাঙ্গুয়েজটা বোঝা, কি বোঝা যাচ্ছে, এবং উৎস যাচাই করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলওয়েজ আমরা দেখছি ছবি ভিডিও কোথা থেকে এসেছে, কারা তৈরি করেছে। মিডিয়ার প্রভাব বোঝা, এই যে চিন্তাভাবনাগুলো আমাদের কাছে আসছে মিডিয়ার মাধ্যমে, এগুলো বিশ্বাস কতখানি আপনি বিশ্বাস করবেন, কীভাবে আপনার আচরণকে প্রভাবিত করবে, নিজের মতামত তৈরি করা, এবং এর মধ্যে মিডিয়া তৈরি করা, যেটা আমি আগে বলেছি ইনফ্লুয়েন্সাররা, যারা ইউটিউবার রয়েছেন। মিডিয়ার মাধ্যমে আপনি যখন কোনো কিছু প্রকাশ করেন, আমরা দেখি যে অনেক লাইভ ভিডিও হয়, অনেকে লাইভে আনা হয়, ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পডকাস্ট দেখছি। এগুলোর মাধ্যমে আমরা যখন যাই, কী কথা আমরা বলবো, কোনটা কীভাবে প্রভাব বিস্তার করতে পারে, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যদি সামারাইজ করি, ভুল তথ্য থেকে বাঁচাতে, সমালোচনামূলক ক্রিটিক্যাল থিঙ্কিং বৃদ্ধি করতে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং নিজের প্রকাশ করার জন্য মিডিয়ার যে সমস্ত মতামত, সৃজনশীলতার মাধ্যমে মিডিয়ার মতামতগুলো বোঝা এবং সৃজনশীলতার মাধ্যমে নিজের মতামতটা প্রকাশ করা। ওকে, সো আমরা মিডিয়া সাক্ষরতা দেখলাম। এরপর আমরা যোগাযোগ সাক্ষরতা দেখি। যোগাযোগ সাক্ষরতা বা কমিউনিকেশন লিটারেসি যেটা রয়েছে, আজকাল আমরা শুধু মুখে কথা বলি না, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে অনেক কথা বলি, ইমেল, সোশ্যাল মিডিয়া, ভিডিও কনফারেন্স, পডকাস্ট, অনেক কিছু। সো এই যে আমরা মিডিয়াগুলো আমরা ব্যবহার করি এবং এর সাথে আমরা কথা বলি, এই যে আমাদের যে ন্যাভিগেশন, আমরা যে এর মধ্যে যে আমরা বসবাস করি মিডিয়ার যুগে, এইগুলোর মাধ্যমে এই যে কমিউনিকেশনের যে সমস্ত কি এরিয়াগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কখন ইমেল করবেন, কখন টেক্সট মেসেজ পাঠাবেন, ভিডিও কলে কথা বলবেন, সেটা বুঝতে পারা। শিষ্টাচার, বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইমেল এটিকেট যেটা বলে, ইমেলে যখন আপনি কথা বলবেন কারোর সাথে, এগুলো কিন্তু ইমেল যখন আপনি করছেন একটা ডকুমেন্ট হয়ে যাচ্ছে, রাইট? সো ইমেলে আপনি কিভাবে কোন ভাষায় আপনি কমিউনিকেট করবেন, সো সঠিকভাবে লেখা, কথা বলা, কমিউনিকেশন মিডিয়াগুলো ব্যবহার করে অন্যের কথা শোনা, শিষ্টাচার, বিহেভিয়ার রাখা, এবং যে ছবি, ভিডিও, ইমেজ আমরা ব্যবহার করি, ইমোজি যেগুলো আমরা ব্যবহার করি, ওগুলোও কীভাবে আমরা ব্যবহার করব, এগুলো হিতাহিত জ্ঞান রাখা, এবং কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, বন্ধুবান্ধবের কাছে, সামাজিক জীবনে আপনি কিভাবে যোগাযোগ লিটারেসি, কমিউনিকেশন করার যে দক্ষতাটা, এটা হচ্ছে পার্ট অফ দ্য ডিজিটাল লিটারেসি, এবং এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন লিটারেসি। এবার আমরা দেখি নিরাপত্তা সাক্ষরতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই জরুরি। সিকিউরিটি লিটারেসি। এখন ডিজিটাল জগৎ যেহেতু একটি সুন্দর এবং সম্ভাবনাময় জায়গা, এখানে ঝুঁকিও কিন্তু অনেক বেশি, এবং ইদানিং আমি সাইবার সিকিউরিটির উপর অনেক জোর দিচ্ছি, কারণ এই বিষয়টা অনেক জরুরি আমাদের, যেহেতু আমরা একটা শক্তিশালী জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছি এবং ডিজিটালি আমরা অনেক দিক থেকে এগিয়ে যেতে চাচ্ছি। এই কম্পিটিশনে আমাদের ভালো মতো শিখতে হবে যে কোথায় আমাদের সমস্যা হতে পারে। ওকে, যেমন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা, ফিশিং থেকে বেঁচে থাকা। আমি ফিশিংয়ের উপরে এর আগে যে ভিডিওটা করেছি ওখানে বিস্তৃত বলেছি, আপনাদেরকে বলবো ওগুলো সব দেখতে এবং জেনে নিতে। ওখান থেকে আপনারা কাগজ কলমে নোট নিয়ে লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তথ্য সুরক্ষিত রাখা, কম্পিউটার, মোবাইলে অ্যান্টিভাইরাস ইনস্টল করা, অ্যান্টি মালওয়্যার সফটওয়্যারগুলো ব্যবহার করা, ব্যক্তিগত তথ্য যেমন ধরেন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড অন্যের সাথে শেয়ার না করা, এবং অনলাইনে কোথাও কোনোভাবে যদি এটা লিক হওয়ার সম্ভাবনা থাকে সেই ব্যাপারে আপনাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। সোশ্যাল মিডিয়াতে এমন কোনো তথ্য আপনি শেয়ার করতে পারবেন না যেইগুলো আপনার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রাইভেসি সেটিংগুলো ঠিক করা, আপনি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন ওইখানে আপনার প্রাইভেসিটাও সুন্দর মতো আপনাকে সেট আপ করতে হবে। এখন তথ্য চুরি থেকে বেঁচে থাকা, আর্থিক ক্ষতি থেকে বেঁচে থাকা, সাইবার বুলিং অর্থাৎ হয়রানি যেটা হয় অনলাইনে, এগুলো থেকে বেঁচে থাকা এবং সামাজিক সম্মান হারানো থেকে
বেঁচে থাকতে হলে আমাদের অবশ্যই নিরাপত্তা সাক্ষরতা সিকিউরিটি লিটারেসি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এখন আমরা প্রযুক্তিগত সাক্ষরতা যদি আসি, সেটা হচ্ছে টেকনোলজিক্যাল লিটারেসি। এখন টেকনোলজিক্যাল লিটারেসি বলতে মূলত আমরা বোঝাই যে কম্পিউটার, স্মার্টফোন, এই যে ডিজিটাল যন্ত্রপাতিগুলো রয়েছে এগুলো ব্যবহার করার জ্ঞান। একটা কম্পিউটার ব্যবহার করতে হলে আপনাদের যে সমস্ত সাধারণ জ্ঞানগুলো লাগবে সেগুলো আপনার জানা। কম্পিউটারে অন করতে হয় কীভাবে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, কম্পিউটারে বিভিন্ন অ্যাপ্লিকেশন কীভাবে ব্যবহার করতে হয়, আমরা ল্যাপটপ, ট্যাবলেট এগুলো ব্যবহার করতে জানা। এবং কম্পিউটার লিটারেসির বেসিক জিনিসগুলো যেগুলো এখানে আমি লিখেছি, এছাড়াও আপনারা যদি সিএসসি ফর নন সিএসসির এই কোর্সটা প্রথম থেকে করছেন তাহলে আপনারা প্রথম থেকে অনেক ভালো জ্ঞান নিতে পারবেন। কম্পিউটার কীভাবে সৃষ্টি হয়েছিল, কি পার্ট, কোন পার্টগুলো কি কাজ করে, অ্যান্ড সো অন সো ফোর্থ। এখানে দেখেন বেসিক কম্পিউটারের নলেজের মধ্যে থাকতে হবে কম্পিউটার চালু করা, বন্ধ করা, ফাইল ফোল্ডার তৈরি করা, ফাইল সেভ করা, ফাইল ডিলিট করা, ইন্টারনেট ব্রাউজ করা, সফটওয়্যার যেমন ওয়ার্ড, এক্সেল, স্প্রেডশিট, প্রেজেন্টেশন সফটওয়্যার এগুলো ব্যবহার করতে শেখা, অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে এগুলো সম্বন্ধে জানা, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ডিপেন্ড করে আপনি কী ধরনের ডিভাইস আপনি ব্যবহার করছেন। নতুন সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করা, এক্ষেত্রেও সচেতন হতে হবে আপনি কী ধরনের সফটওয়্যার ডাউনলোড করছেন। হার্ডওয়্যার সম্পর্কে জানা, মাদারবোর্ড, প্রসেসর, এগুলো কিন্তু আমার এই কোর্সের প্রথম দিকের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে ওখানে আপনারা পাবেন যদি আপনাদের এই সম্বন্ধে জ্ঞানের অভাব থেকে থাকে। নেটওয়ার্কিং, ইন্টারনেট কীভাবে কাজ করে, ওয়াইফাই কীভাবে কাজ করে, সমস্যার সমাধান করা, কম্পিউটার যদি ঠিকমতো কাজ না করে আপনি হয়তো বেসিক ট্রাভেল শুটিং করতে পারেন, যেমন হট বুট কীভাবে করতে হয় বা কোনো একটা প্রসেস অফ করে দেওয়া। এবং এগুলো বেসিক লিটারেসি যেগুলো খুবই দরকার আজকাল, বিকজ কর্মক্ষেত্রে কম্পিউটার চালাতে হয়, শিক্ষাক্ষেত্রেও কম্পিউটার লাগছে, ব্যক্তিগত জীবনে আপনি অনেক কিছু আপনাকে এখন কম্পিউটার করতে হয়, সামাজিক জীবনে অবশ্যই সোশ্যাল মিডিয়া, অনলাইন কমিউনিটি সব কিছুর মধ্যে আমাদের এখন বেঁচে থাকতে হবে, ফলে আমাদের এগুলো সম্বন্ধে হিতাহিত জ্ঞান থাকতে হবে। এখন আমরা ক্রিয়েটিভ লিটারেসির পর্যায়ে চলে এসেছি। এই ক্ষেত্রে আমি আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে প্ল্যাটফর্মগুলো, আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, এই প্ল্যাটফর্মগুলো আপনি কিভাবে ব্যবহার করে এর থেকে সুযোগ নেবেন, এর থেকে আপনি বিভিন্ন ধরনের সুবিধা আদায় করে নিজের প্রতিভাগুলো বিকশিত করতে পারবেন। ছবি আঁকা, ভিডিও বানানো, গান তৈরি করা, যেমন বেসিক কতগুলো জিনিস যেগুলো বাংলাদেশেও অনেক লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে যারা গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ক্যানভা, এগুলো ভিডিও এডিটিংয়ে, ফিল্মোরা, প্রিমিয়ার প্রো, অডিও এডিটিংয়ের সফটওয়্যার রয়েছে। এগুলো বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করার একটা জ্ঞান আপনাদের এখন থাকতে হবে যারা কম্পিউটারের বেসিক কাজ করতে চান। তারপরে এগুলো অনুশীলন করা, আপনি যত বেশি করে অনুশীলন করবেন, প্র্যাকটিস করবেন, অনুপ্রেরণা খোঁজা, অন্যদের কাজ দেখা, বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া থেকে অনুপ্রেরণা পেতে পারেন, আপনি কাজ দেখতে পারেন একটা ওয়েবসাইট থেকে, অন্যরা কীভাবে করছে এগুলো থেকে অনুপ্রাণিত হওয়া, নিজের যে শৈলতা তৈরি করা, নিজের নিশটা আপনার তৈরি করা এবং অন্যদের সাথে কাজ করা, একটা কমিউনিটির মধ্যে আপনি কাজ করতে পারেন। সো বেসিক্যালি আমরা দেখছি যে সৃজনশীল সাক্ষরতা হচ্ছে নিজেকে প্রকাশ করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সুন্দরভাবে ব্যবহার করা এবং তার মাধ্যমে নিজের ট্যালেন্টটা, নিজের প্রতিভাকে বিকশিত করা, কর্মসংস্থানের জন্য, ব্যবসার জন্য, শিক্ষার জন্য, বিভিন্ন কাজে আমরা এটা দেখতে পারি যে আমরা এর যে গুরুত্ব রয়েছে, এর বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমাদের জানা। এরপরে আমাদের রয়েছে ডিজিটাল যন্ত্রপাতি এবং বেসিক স্কিল। ডিজিটাল যন্ত্রপাতি বলতে এখানে মূলত স্মার্টফোন, কম্পিউটার, ট্যাবলেট, যেগুলো সবসময় আপনার সাথী। ওকে, আপনার স্মার্টফোন, না হয় আপনার কম্পিউটার, না হয় আপনার ট্যাবলেট। স্মার্টফোন ছোট হাতে ধরা যে যন্ত্র, অ্যান্ড্রয়েড কিংবা আইফোন যেটাই হোক, কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ দুই ধরনের। তো মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ ইত্যাদি অনেকগুলো অংশ থাকে, এগুলো একটা বেসিক ধারণা আপনি নিতে পারেন। এই ট্রেনিংয়ের সিএসসি ফর নন সিএসসির প্রথম দিকের ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে আমি এগুলোর সম্বন্ধে সুন্দর জ্ঞান দিয়েছি সেখানে। ট্যাবলেটের ব্যবহার, ইন্টারনেটের সংযোগ, ওয়াইফাই যেগুলো কানেক্ট করা, ওয়াইফাইতে পাসওয়ার্ড এন্টার করে ওয়াইফাই ডিটেক্ট করে ওগুলো ইনস্টল করা,
অপারেটিং সিস্টেম, বেসিক নলেজ। আমি অপারেটিং সিস্টেমের উপরও আমার ভিডিও রয়েছে এই সিরিজে, সিএসসি ফর নন সিএসসি সিরিজে, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস এগুলো সম্বন্ধে যে বেসিক নলেজগুলো, সফটওয়্যার কি, অ্যাপস, অ্যাপ্লিকেশন কি, ফাইল ম্যানেজমেন্ট, ফাইল সেভ করা, ফোল্ডার তৈরি করা, ফাইলস কপি করা, এগুলো সম্বন্ধে। ওকে, এরপর আমরা যদি দেখি ইন্টারনেট এবং অনলাইন জগৎ। এখন আপনি একটি যদি মনে করেন আপনি একটা বিশাল লাইব্রেরিতে আছেন, যেখানে কোটি কোটি বই, ছবি, গান, যা খুশি তা আপনি নিতে পারেন, দেখতে পারেন। আর এই লাইব্রেরি খোলা আছে 24/7 সারা বছর। এবং হ্যাঁ, এটাই হচ্ছে ইন্টারনেট। সো ইন্টারনেট হলো মানে একটি বিশাল নেটওয়ার্ক যা পৃথিবীর সব কম্পিউটারকে একটার সাথে আর একটা সংযোগ করে রেখেছে। ইন্টারনেটের যে বিশাল ব্যাখ্যা, এগুলোর উপর আমার বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা ওগুলো দেখে নিতে পারেন। প্রথম দিককার ভিডিওগুলোতে ইউনিট 1, 2-র মধ্যে আপনারা এগুলো পাবেন। এর মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে তথ্য পেতে পারেন, মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য চলে যেতে পারে। এখন ইন্টারনেট ব্যবহারের জন্য আমরা যে গুগলের যে কিংবা বিং, যেটা এখন এজ নামে পরিচিত, আমরা এগুলো ব্যবহার করি। কীভাবে সঠিক তথ্য পেতে হয়, ওয়েবসাইট, অনলাইন প্ল্যাটফর্ম, নিরাপদ ব্রাউজিং যেমন HTTPS, এটা আমি গত ভিডিওতে বলেছিলাম। ওখানে এই যে সুরক্ষিত ওয়েবসাইট ব্যবহার করা, যেই ওয়েবসাইটে HTTPS নাই সেগুলো ব্যবহার না করা, প্রাইভেসি পলিসি ভালো মতো পড়া। আপনি যদি কোথাও কোনো অ্যাকাউন্ট খুলেন, কোনো ইমেল অ্যাকাউন্ট খুলেন, প্রাইভেসি পলিসিগুলো ভালো মতো পড়ে নেবেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকতে পারে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মানুষের সাথে যোগাযোগ করার জন্য যে সমস্ত বেসিক নলেজ, কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, নিজের প্রোফাইলে কীভাবে আপনি ছবি আপলোড করবেন। ডিজিটাল নিরাপত্তা, গোপনীয়তা, এখানে আপনি যে শহরের কথা আমি আগে বলেছিলাম যে রাস্তাঘাট আপনি চিনেন না, মানুষজন অপরিচিত, সেই অবস্থা আপনি কি করবেন? আপনি সাবধানে থাকবেন। সো ইন্টারনেট হচ্ছে এত একটা ভাস্ট কমিউনিটি, আপনি অবভিয়াসলি আপনি নির্দ্বিধায় সবাইকে চিনবেন না, ঠিক আছে? আপনি যে কোনো ওয়েবসাইটে যখন আপনি কোনো ইন্টারাকশন করেন, আপনি ওয়েবসাইটে কোনো ইনফরমেশন ব্রাউজ করেন, কোনো কিছু দেন ইনফরমেশন, কিংবা আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাক্সেস নেন, এটা কিন্তু আপনি জানেন না ঠিক কোথা থেকে, কোন জায়গা থেকে এটা কন্ট্রোল হচ্ছে। ফলে ইন্টারনেট হচ্ছে একটা বিরাট কমিউনিটি, যেই কমিউনিটির মেম্বার হচ্ছেন সারা পৃথিবীর লোকজন। সো এইখানে আপনাকে সাবধানে থাকতে হবে। পৃথিবীর প্রচুর মানুষ এখন ইন্টারনেটে অ্যাক্সেস রয়েছে, ফলে স্বাভাবিকভাবে তাদের সাথে কি আপনি শেয়ার করবেন এটা আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনার জন্য জানতে হবে। সেই জন্য শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা, বড় হাতের ছোট হাতের অক্ষর ব্যবহার করা, বিশেষ চিহ্নগুলো ব্যবহার করা, @, হ্যাশ সাইন, $, এগুলো ব্যবহার করা। পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন, আপনি কাগজে লিখে রাখতে পারেন। আর যেখানে সেখানে পাসওয়ার্ড একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়, যেমন 3 মাস 6 মাস পর পরে পাসওয়ার্ডটা পরিবর্তন করা ভালো। ফিশিংয়ের ব্যাপারে আমি আরও বলেছি, এটা হচ্ছে টোপ ফেলা। আপনাকে একটা ইমেল পাঠানো হবে, যে ইমেলটা দেখতে হয়তো দেখা গেলো আপনার কোনো ব্যাংকের মতো একই রকম, আপনাকে বলা হচ্ছে যে লগ ইন করে আপনার কিছু ইনফরমেশনগুলো কারেক্ট করার জন্য। এবং এই যে লুক অ্যান্ড ফিল ইমেলের সব কিছু দেখবেন যে আপনার ব্যাংকের মতো, সাধারণত ব্যাংক থেকে এগুলো আসে না, এগুলো দিয়ে আপনাকে টোপের মধ্যে ফেলা হয় বা আপনার ইনফরমেশন চুরি করে ব্যাংক থেকে টাকা নেওয়া হয়। সো এর জন্য আপনার কী হবে, আপনি যদি একটা ইমেল পান, যে কোনো লিঙ্কে আপনি ক্লিক করবেন না, অথেন্টিসিটিটা ভালো মতো চেক করবেন। দেখবেন যে ইমেল আইডি হয়তো নামটা ঠিক আছে, ভিতরে আইডিটা অন্যরকম, আর স্পেলিং ভুল থাকে অনেক, এবং বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যার আপনার কম্পিউটারে ঢুকে যায় যখন আপনি এটা সেটা ডাউনলোড করেন। ডাউনলোড করার সময় আপনাকে অনেক সাবধান হতে হবে। তো এই থেকে বাঁচার জন্য আপনি অ্যান্টিভাইরাস, অ্যান্টিমালওয়্যার সফটওয়্যার ব্যবহার করতে পারেন। ইন্টারনেটে যখন লেনদেন করবেন, কোনো কিছু কেনা বেচা করবেন, ওগুলোর ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। HTTPS যে সমস্ত ওয়েবসাইটগুলো, সেগুলো ব্যবহার করতে হবে। ব্যক্তিগত তথ্যের যে সুরক্ষা, সেটা হচ্ছে প্রাইভেসি সেটিংটা আপনি ঠিকমতো রাখেন। বিশেষ করে ফেসবুকে আমার প্রচুর আমি যারা অনেক সমস্যা হয়েছে আপনাদের ফেসবুক হ্যাক হয়ে, প্রাইভেসি সেটিংগুলো আপনারা ভালো মতো করবেন। সাইবার বুলিং হচ্ছে মানুষ আজেবাজে কথা লেখে অনলাইনে, আপনার সাথে বাজে কথা বলবে, আপনাকে বিভিন্নভাবে উদ্যত করবে, এগুলো কিন্তু হয়ে থাকে। তো এগুলো আপনার হয়রানি থেকে বাঁচার জন্য আপনাকে জানতে হবে কী ধরনের পদক্ষেপ আপনি নিতে পারেন। সো সাইবার যে বুলিং আছে, এগুলোর উপরে বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন ধরনের পাবেন, এবং আমার মতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন লেভেলে এগুলো বিভিন্ন পর্যায়ে শেখানো উচিত।
অর্থাৎ আপনি যদি স্কুলে, আমি এই নিয়ে আরও লিখেছি যে ডিজিটাল লিটারেসির উপরে যে সমস্ত জিনিসগুলো বিভিন্ন লেভেলে স্কুলে শেখানো উচিত, প্রাইভেট স্কুলে কী শিখবে, হাই স্কুলে কী শিখবে, কলেজে কী শিখবে, এটা নির্ভর করবে তাদের কী অ্যাক্সেস রয়েছে অ্যাট দ্যাট টাইম এবং কী ধরনের প্রাইভেসি সেটিংয়ের উপরে তাদের নির্ভরযোগ্যতা রয়েছে তাদের কার্যকলাপে, তার উপরে এগুলো অনেক নির্ভর করবে। এখন আমরা দেখি তাহলে বিভিন্ন শ্রেণীর জন্য ডিজিটাল সাক্ষরতা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ব্যবহারকারী রয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য, কর্মজীবীদের জন্য, গৃহিণীদের জন্য, বয়স্কদের জন্য, ফ্রিল্যান্সারদের জন্য। তাহলে এই নিয়ে একটু ওভারভিউ দেখা যাক। মনে করেন ছাত্রছাত্রীদের জন্য অনলাইন শিক্ষা এবং রিসোর্স, অনলাইনে ক্লাস করা, ওকে, ডিজিটাল যে প্ল্যাটফর্ম, লার্নিং প্ল্যাটফর্মগুলো রয়েছে, ইন্টারনেট থেকে তথ্য বের করা এবং এই প্ল্যাটফর্মগুলোতে ন্যাভিগেট করা, বিভিন্ন ধরনের কুইজ করা এবং নিজের প্রোগ্রেসগুলো ট্র্যাক করা, সেগুলো ঠিক মতো বজায় রেখে চলা, গুগল ক্লাসরুম, জুম এগুলো ব্যবহার করতে শেখাও হচ্ছে এক ধরনের লিটারেসির মধ্যে পড়ে, যা আমরা ছাত্রছাত্রীর জন্য দেখতে পারি। এবং সময় এবং সংগঠন অর্গানাইজ করা, অনলাইনে পড়াশোনার জন্য সময় ব্যবস্থাপনা করা, সংগঠন করা, অর্গানাইজ করা খুবই জরুরি। এবং যে ধরনের টুলসগুলো রয়েছে, গুগল ক্যালেন্ডার, ট্রেলো, এগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের প্ল্যানিং করা, অর্গানাইজ করা, সহযোগিতা করা, যোগাযোগ করা, অনলাইনে শিক্ষক সহপাঠীদের সাথে যোগাযোগ করা, সহযোগিতা করা ইত্যাদি শিখতে হয়। কর্মজীবীদের জন্য অফিসের বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। আমরা জানি যে স্প্রেডশিট, ওয়ার্ড প্রসেসর, প্রেজেন্টেশন সফটওয়্যার, এর মধ্যে কমন যেগুলো মাইক্রোসফট অফিস 365 মধ্যে রয়েছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দেখি, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোর বেসিক নলেজ থাকা, এগুলো চালাতে পারা শেখা। মাইক্রোসফট অফিস, গুগল ওয়ার্ক স্পেস, এই দুইটার উপরে একটু ভালো জ্ঞান থাকা, কীভাবে আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট লিখতে পারবো, কীভাবে আমি একটা চিঠি লিখতে পারবো, কীভাবে আমি একটা এক্সেলে কোনো একটা কিছু তৈরি করতে পারবো। এবং ভার্চুয়াল মিটিংয়ের সম্বন্ধে জ্ঞান থাকা, জুম কীভাবে চালাতে হয়, গুগল মিট, মাইক্রোসফট টিমস, এগুলোর বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনাদের জানতে হবে। এবং এগুলো হচ্ছে কর্মজীবীদের জন্য। ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাপারটা একটু কমপ্লেক্স, ক্লাউড স্টোরেজের ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট জানা। আমি যে একটা ডকুমেন্ট ওয়ান ড্রাইভে রাখছি কিংবা গুগল ড্রাইভে রাখছি, এটা যখন আমি কারোর সাথে শেয়ার করছি, কীভাবে আমি আপলোড করব, কীভাবে সেক্ষেত্রে কেউ যদি আমাকে একটা ডকুমেন্ট পাঠায় অনলাইনে, সেটা কীভাবে আমি ডাউনলোড করব, এগুলো জানা। গৃহিণীদের জন্য মূলত যারা অনলাইন শপিং করেন তাদের জন্য, যেমন আমার ওয়াইফ অনেক অনলাইন শপিং করেন এবং তিনি অনেক প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে ওগুলো সম্বন্ধে ভালো হিতাহিত জ্ঞান রাখেন এবং প্ল্যাটফর্মের যেই ধরনের রুলস রেগুলেশন রয়েছে এবং যে ধরনের সিকিউরিটি সেট আপগুলো রয়েছে এবং সে যখন সেখানে কেনাকাটা করে, সেখানে যখন সে তার পাসওয়ার্ড দেয় কিংবা ধরেন ক্রেডিট কার্ড ইনফরমেশন দেয়, এ ব্যাপারে তার যে জ্ঞানগুলো থাকতে হবে সেগুলোর ব্যাপারে তার সচেতনতা বোধটা রয়েছে। এবং এই যে জ্ঞানটা, সে কিন্তু কম্পিউটারের কোনো শিক্ষার্থী না, কম্পিউটারে তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডও না, সে কিন্তু এই জিনিসটা তার হয়েছে, এটা তার দরকার আছে, সে একজন পাক্কা গৃহিণী এবং শি হ্যাজ দ্যাট নলেজ। সো এই জন্য এই ধরনের যে জ্ঞানটা গৃহিণীদের থাকতে হবে। যোগাযোগ করা, আমরা অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, মেসেঞ্জার ব্যবহার করি, এই জ্ঞানগুলো গৃহিণীদের দরকার। কোনো তথ্য সার্চ করা, আমার ছেলে বাচ্চা রাতে উঠে কাঁদছে কিংবা দুধ খাচ্ছে না ঠিক মতো, আমি এই জিনিসগুলো যদি ইন্টারনেট থেকে কিছু ইনফরমেশন নিতে পারি, তাহলে আমি ডাক্তারে যাওয়ার আগে একটি ফার্স্ট এইড জাতীয় কিছু একটা দিতে পারি। এই ইনফরমেশনগুলো ইন্টারনেট থেকে সার্চ করা যায়। গৃহিণীদের জন্য এই জিনিসটা জানলে ভালো হবে। বয়স্কদের জন্য বেসিক কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার করা, ইন্টারনেটের মাধ্যমে অনেক বয়স্ক রয়েছেন যাদের সন্তানরা বিদেশে থাকে, তাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করা শিখতে হয়, ভিডিও কল শিখতে হয়, ইমেল পাঠানো শিখতে হয়, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথাবার্তা দেখতে হয়, বাচ্চারা যে সমস্ত ছবি আপলোড করে ওগুলো দেখে মনে শান্তি আসে, এগুলোর জন্য তাদেরও সেই ধরনের এক ধরনের জ্ঞান থাকতে হয়। বয়স্কদের জন্য ডিজিটাল লিটারেসির একটি অংশ। এছাড়া আমরা এখন দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যসেবাগুলো যেগুলো অনলাইনে চলে যাচ্ছে, এর জন্য বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি হয়েছে। এই অ্যাপগুলো দিয়ে বিভিন্ন জিনিস মনিটর করতে হয় এবং বয়স্কদের জন্য এই জিনিসটা এখন জানা, কম্পিউটার বিভিন্ন অ্যাপ চালানো তাদের জন্য এখন অলমোস্ট ম্যান্ডেটারি, বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। ফ্রিল্যান্সারদের জন্য তো এটা আর বলার অপেক্ষা রাখে না। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, আমরা বাংলাদেশ একটা বড় রেভিনিউ আনে বাইরে থেকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সাররা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং জব করার মাধ্যমে। আমার এই নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, আমার একটা ভিডিও আছে যেখানে আমি বলেছি কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, সেগুলো আপনারা দেখতে পারেন। সো এখানে কাজের ব্যবস্থাপনা, আপনি যে ফ্রিল্যান্সিং কাজ করবেন সেটার কমিউনিকেশন করা, ইমেল করা, অর্গানাইজ করা, আপনার টাকা পয়সা যেটা আদান প্রদান করা, টাকা গ্রহণ করার যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে, এগুলো হিতাহিত জ্ঞান থাকা। এখন
যা আমরা বুঝলাম যে অবশ্যই ডিজিটাল দুনিয়াতে একটা নিয়ম কানুন রয়েছে, নিজস্ব নিয়ম কানুন রয়েছে। এর মধ্যে আমাদের ডিজিটাল রাইটস যেটা রয়েছে, আমাদের অধিকার, ডিজিটাল নাগরিকত্ব, সিটিজেনশিপ। সো আমরা যদি এখানে দেখি যে আমাদের ডিজিটাল রাইটস যেগুলো রয়েছে, আমাদের যে সমস্ত হিউম্যান রাইটস, এখন আমাদের হিউম্যান রাইটসের মধ্যে ডিজিটাল রাইটসও চলে এসেছে। এর মধ্যে আমাদের অধিকার রয়েছে, তথ্য পাওয়ার অধিকার আছে, বাক স্বাধীনতার অধিকার আছে, গোপনীয়তার অধিকার রয়েছে, নিরাপত্তার অধিকার রয়েছে, ইন্টারনেট অবাধভাবে ব্যবহার করার অধিকার আমাদের রয়েছে। এবং এই অধিকারগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে যাতে আমরা মতামত প্রকাশ করতে পারি, এই তথ্য এবং জ্ঞান অর্জন করতে পারি, অন্যদের সাথে যোগাযোগ করতে পারি এবং নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। ফলে অল দিস থিংস টুগেদার কন্ট্রিবিউটস দ্যাট উই হ্যাভ নাও ডিজিটাল রাইটস। এছাড়া আমাদের ডিজিটাল সিটিজেনশিপ, আমরা এখন ডিজিটাল সিটিজেন, ডিজিটাল নাগরিক হিসাবে আমাদের অন্যদের সম্মান করা এবং আইন এবং নৈতিক বিষয়গুলো মেনে চলা, টার্মস অ্যান্ড কন্ডিশন, পলিসিসগুলো, সাইবার বুলিং, আমি যখন একটা প্ল্যাটফর্ম ব্যবহার করব সেই প্ল্যাটফর্মে যে নীতিমালাগুলো রয়েছে ওগুলো আমাদের ভালো মতো মেনে চলতে হবে। সাইবার বুলিং, অনলাইন হয়রানি থেকে দূরে থাকা, এই কথাগুলো আমি রিপিটেটিভলি বলে আসছি। ডিজিটাল নেটিভ আবার কতগুলো ভাগ করা হয়েছে। ডিজিটাল নেটিভ হচ্ছে যারা প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করেছে, যাদেরকে ডিজিটাল নেটিভ বলা হয়, যারা ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করে বড় হচ্ছে। এছাড়া ডিজিটাল ইমিগ্রেন্ট, যারা প্রযুক্তির বিকাশের আগে জন্মগ্রহণ করেছে কিন্তু পরে ডিজিটাল প্রযুক্তিতে ইমিগ্রেন্ট করেছে। ডিজিটাল অভিবাসী যাদেরকে বলে। ওকে, এছাড়া দুই প্রজন্মের মধ্যে পার্থক্য যে রয়েছে, যে ডিজিটাল নেটিভরা প্রযুক্তির সাথে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আর ডিজিটাল অধিবাসীদের প্রযুক্তি শেখা এবং ব্যবহার করা একটু কঠিন হতে পারে। এবং এই যে ডিজিটাল অভিবাসী যারা রয়েছেন, ডিজিটাল ইমিগ্রেন্ট যারা রয়েছেন, তাদেরকে আমরা কীভাবে সাহায্য করতে পারি। ইউকেতে বিভিন্ন ধরনের কার্যক্রম হয় যেখানে আমরা দেখি যে যারা বয়স্ক রয়েছেন, সিনিয়র সিটিজেন রয়েছেন, তাদেরকে ডিজিটালি বিভিন্ন জ্ঞান দেওয়ার জন্য ইয়াংরা অনেক কাজ করে এখানে। আচ্ছা, ডিজিটাল ডিভাইড একটি বিশেষ ব্যাপার যেটা আমার বইও রয়েছে। এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং প্রাপ্তির ক্ষেত্রে যে ধরনের বৈষম্যতা রয়েছে। এবং ডিজিটাল ডিভাইডটা আমরা দেখতে পারি যে ধনী এবং দরিদ্রদের মধ্যে, শহর এবং গ্রামের মানুষদের মধ্যে এবং শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে। ধনীদের যে সমস্ত পাওয়ারফুল ডিজিটাল ডিভাইস রয়েছে, দরিদ্রদের মধ্যে এটা নাই। তারা যদি অত ভালো স্মার্টফোন ব্যবহার না করতে পারে, তাদের একটু লিমিটেশন রয়েছে, তারা সব ধরনের তথ্য পাবে না। শহরের মানুষের যে ধরনের প্রিভিলেজ রয়েছে, গ্রামের মানুষের হয়তো ইন্টারনেট কানেকশন অত ভালো হয় না, ফলে তারা হয়তো অ্যাক্সেস নিতে পারে না অনেক প্ল্যাটফর্ম কিংবা অনেক ধরনের ইনফরমেশন। শিক্ষিত অশিক্ষিতর মধ্যেও পার্থক্য রয়েছে। যারা শিক্ষিত তারা হয়তো আরও ভালো সুন্দরভাবে ওয়ার্ড প্রসেসিং খুব তাড়াতাড়ি শিখে যাবে। যাদের ওই ধরনের তথ্যগত শিক্ষা না কিংবা ট্র্যাডিশনাল লিটারেসি রয়েছে, তাদের হয়তো একটু সময় বেশি লাগবে। এবং এই যে বিভাজনটা, এটা দূর করার জন্য সবার জন্য ইন্টারনেটের পরিষেবা উপলব্ধ করা, ডিজিটাল সাক্ষরতার প্রশিক্ষণ দান করা। মানুষ একজনের যদি কোনো পড়াশোনা না থাকে, তারপরে সে যদি মোবাইল ফোন চালাতে সক্ষম হয়, কম্পিউটার চালাতে সক্ষম হয়, তাকে ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ দান করা এবং সাশ্রয়ী মূল্যে ডিজিটাল যন্ত্রপাতি উপলব্ধ করা, সাশ্রয়ীভাবে এটা যাতে মানুষের সাথে পৌঁছানো যায়, এটার ব্যবস্থা করতে হবে। এছাড়া আরও কিছু আইডিয়া রয়েছে, যেমন আমি ভয়েস অফ বিজনেস ইন্টারভিউতে বলেছিলাম যে বিভিন্ন ধরনের আমরা যেরকম ট্র্যাডিশনালি আমরা দেখতাম যে বিভিন্ন ধরনের বইয়ের লাইব্রেরি, মোবাইল বই লাইব্রেরি, যেগুলো বিভিন্ন এরিয়াতে নিয়ে যাওয়া হতো এবং ঘণ্টাখানেক ওখানে রাখা হতো। ওখানে এরিয়ার লোকজন তারা ওই বাসে উঠে বই পড়তে পারতো। এবং একইভাবে আমরা ইন্টারনেটের যে অ্যাক্সেস রয়েছে, কম্পিউটারের উপরে ওই ধরনের মোবাইল ইউনিট আমরা তৈরি করতে পারি। এবং এই মোবাইল ইউনিটগুলো শুধু যদি ট্রাক কিংবা বাসের মাধ্যমে শহরে করা হয়, গ্রামে আমরা এই ধরনের নৌকার মাধ্যমে মোবাইল ইউনিট করতে পারি, যেখানে আমরা বিভিন্ন জায়গায় নোঙর করে ওখানকার অধিবাসীদের আমরা ডিজিটাল জ্ঞান দিতে পারি, কম্পিউটার শেখানো, মোবাইল ফোন শেখানো, কিংবা তাদেরকে একটু উপলব্ধি করানো যে ইন্টারনেটে কী পাওয়া যায়, ইন্টারনেটের সুবিধাগুলো কী রয়েছে।
আমরা অলমোস্ট শেষের পর্যায়ে। এখানে ডিজিটাল জীবনের পথ নির্দেশিকা, বিশেষ করে আমি কিছু ওয়েবসাইটের কথা আমরা বলেছি। এখানে বাংলা ভাষায় ডিজিটাল লিটারেসি সম্পর্কে অনেক তথ্য রয়েছে মুক্তপাঠে। বিবিসি ওয়েবসাইটে ইংরেজিতে ডিজিটাল লিটারেসি সম্পর্কে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে। মাইক্রোসফটে ডিজিটাল লিটারেসি কোর্স একটা রয়েছে, আমি এটা দেখেছি, ইটস রিয়েলি গুড। আমি এখানে অনেক ম্যাটেরিয়ালস রয়েছে, যে ম্যাটেরিয়ালসগুলো আপনি স্কুলে শেখানোর জন্য ব্যবহার করতে পারেন। প্রাইমারি লেভেল থেকে কলেজ লেভেল পর্যন্ত বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যেগুলো ডাউনলোড করতে পারেন। অনেক সহজ সরল ইংরেজিতে রয়েছে এবং বিভিন্ন ধরনের কুইজ রয়েছে যেগুলো ডাউনলোড করে আপনি আপনার ছাত্রছাত্রীদের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে এগুলো দিয়ে তাদেরকে এই সম্বন্ধে হিতাহিত জ্ঞান দিতে পারেন। এছাড়া লার্ন উইথ গুগলে রয়েছে ডিজিটাল নিরাপত্তা এবং অন্যান্য ডিজিটাল দক্ষতার উপরে বিভিন্ন ধরনের ভিডিও। এছাড়া আপনি অনলাইন কোর্স রয়েছে যেগুলোতে আপনি অনেক ফ্রি কোর্স পাবেন কোর্সেরা ইউডেমিতে। এবং সাধারণ সমস্যা যেমন ইন্টারনেটের সংযোগ যদি না হয়, রাউটার চেক করা, আপনার ডিভাইস রিস্টার্ট করা, পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করা অপশনটা ব্যবহার করা, কম্পিউটার ধীরগতিতে হলে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করে দেওয়া, এগুলোর হিতাহিত জ্ঞান এখানে রয়েছে। এবং ডিজিটাল জীবনের ভালো মন্দ কিছু ব্যাপার এখানে রয়েছে। সহজে যোগাযোগ করা যায়, তথ্য জ্ঞান অর্জন, বিনোদন, অনলাইন কেনাকাটা, দূরশিক্ষা, চাকুরির সুযোগ, রিমোট জবের সুযোগ। খারাপ দিকের মধ্যে রয়েছে আসক্তি থাকতে পারে, সাইবার বুলিং, গোপনীয়তার ঝুঁকি, ভুল তথ্য এবং ডিজিটাল ডিভাইড, যেটা আমি আগে বললাম। সবশেষে আমাদের এখানে নলেজ চেক। এখানে ডিজিটাল লিটারেসি বলতে কি বোঝায়, এখানে আপনি চুজ করবেন শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করতে জানা, ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করে নিজের এবং সমাজের উন্নতি করতে পারা, এবং 3 নম্বরে রয়েছে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করতে জানা, এবং শেষে রয়েছে কোনোটাই না। এখন আপনি যদি চিন্তা করেন যে ওকে ডিজিটাল লিটারেসি হচ্ছে শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করতে জানা, নো, অবশ্যই না। তাহলে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করতে জানা, না, অবশ্যই না। কোনোটাই না, অবশ্যই না। তাহলে কী হবে? এটা অ্যান্সার হবে বি, ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করে নিজের এবং সমাজের উন্নতি করতে পারা। এবং আপনি এভাবে অ্যান্সারটা নিজে যখন করে ফেলবেন, তারপর আপনি এখানে সঠিক উত্তর এখানে আসবেন, তারপর এখানে দেখবেন যে সঠিক উত্তর হচ্ছে বি। সো এই ইউনিটটা আপনি শেষ করলে পরে আপনি ইউনিট 6-এর পরীক্ষার সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো এখানে আপনার দক্ষতা যাচাই করা হবে, এমসিকিউ কোশ্চেনগুলো থাকবে। কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার পর আপনি সঠিক যতগুলো উত্তর দরকার হয় আপনার সার্টিফিকেশন পাওয়ার জন্য, পাওয়ার পর আপনি একটি সার্টিফিকেট পেতে পারেন, এবং সার্টিফিকেটটার নাম হবে ডিজিটাল লিটারেসি সার্টিফিকেশন। এবং পরীক্ষা অংশ নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। আপনি এখানে ক্লিক করলেই আমার যোগাযোগ করার ডিটেলসগুলো পেয়ে যাবেন। এখন সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আশা করি আপনাদের এই যে সিএসসি ফর নন সিএসসি কোর্সটা ভালো লেগেছে, প্রথম থেকে আমার সঙ্গে ছিলেন। তো আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। যারা এটা নিয়ে আমাকে অনেক বকা দিয়েছেন যে আমি কেন শেষ করছি না, এত সময় কেন লাগছে, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটা লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।